দাঁড়ান, এই ফুলে হাত দেবেন না। তৎক্ষণাৎ রাজকুমার সেই ফুলটাকে স্পর্শ করে এবং সঙ্গে সঙ্গেই কনকমালা ফুল থেকে এক সুন্দরী নারীকে পরিণত হয়ে যায়। আসলে আমার কাছে এসব এখনো একটি স্বপ্নের মতোই মনে হচ্ছে। না না, এটা কখনোই হতে পারে না পিতাজি, মিশিয়ে দেয় এবং মনে মনে খুব খুশি হয়। এখন তো আমার কাজ হয়ে গেছে, যা করার এবার এই বিষই করে দেবে। কনকমালা ওই বিষ মেশানো খাবারটি নিয়ে রাজকুমারের কাছে যেতে থাকে। কনকমালা বিষ মেশানো খাবারটি নিয়ে রাজকুমারের কাছে পৌঁছে যায় এবং পিছন থেকে মন্ত্রীর মেয়ে প্রিয়া এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। এখন কি হবে? এই খাবার যদি রাজকুমার খেয়ে নেয় তাহলে তো ওনাকে আর বাঁচানো যাবে না, তাহলে আমারও আর এই রাজ্যের রানী হওয়া হবে না। না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি এইভাবে রাজকুমারকে বিষ খাইয়ে মারতে পারি না। এ কি কনকমালা, তুমি এই সময় খাবার হাতে নিয়ে এইখানে কেন? আর আমাকে খাবার দেওয়ার জন্য দাসী তো আছে, তুমি কষ্ট করে এখানে খাবার নিয়ে আসতে গেলে কেন? না রাজকুমার, এই খাবার দাসী আমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু আমি তার কাছ থেকে জানতে পারলাম যে আপনি এখনো পর্যন্ত খাবার খাননি, তাই আমি খাবারটি আপনার জন্য এখানে নিয়ে আসলাম। আপনি এই খাবারটি খেয়ে নিন। তুমি আবার কেন তোমার খাবার আমার জন্য নিয়ে আসতে গেলে? আমি একটু পরেই খেয়ে নিতাম, তুমি খাবারটি খেয়ে নিতে অসুবিধা কি? না রাজকুমার, আপনাকে ছাড়া আমার গলা দিয়ে এই খাবার নামবে না, তাই আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খাচ্ছি। আরে ঠিক আছে দাও। রাজকুমার কনকমালার হাত থেকে খাবারটি নেয় এবং যখনই ওই বিষ মেশানো খাবারটি খেতে যাবে ঠিক তখনই পেছন থেকে প্রিয়া চিৎকার করতে করতে এগিয়ে আসে। রাজকুমার, রাজকুমার, ওই খাবার আপনি খাবেন না, ওই খাবার আপনি খাবেন না রাজকুমার। কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার করতে করতে ছুটে আসলে কেন? এই খাবার আপনি মুখে দেবেন না রাজকুমার, কারণ এই খাবারে বিষ মেশানো আছে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি একটু ভালো করে বলো তো কি বলতে চাও? আর খাবারে কি করে বিষ মেশানো থাকবে? আমি সত্যি বলছি রাজকুমার, এই খাবারে বিষ মেশানো আছে। আমি নিজের চোখে এই খাবারে কনকমালাকে বিষ মেশাতে দেখেছি। আমি যখন মহলে ঢুকছিলাম তখন দেখি এই কনকমালা তার নিজের খাবারে বিষ মিশিয়ে তোমার জন্য নিয়ে আসছে। আমি নিজের চোখে দেখেছি রাজকুমার। না রাজকুমার, এরা পুরো মিথ্যা কথা। আমি আপনার এই খাবারে বিষ মিশাইনি, আর এই খাবারটি তো দাসী আমাকে আমার কক্ষে দিয়ে গেছে, আর আমি এই খাবারটি নিয়ে কোথাও দাঁড়াইও নি। এই প্রিয়া সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, আমাকে হাসানোর চেষ্টা করছেন। তুমি আমার কথা বিশ্বাস করো রাজকুমার, আমি এই খাবারে বিষ মিশাইনি। আরে দাঁড়াও, এখনই পরিষ্কার হয়ে যাবে যে এই খাবারে বিষ মেশানো আছে কিনা। রাজকুমার খাবারের থালাটিকে একটু সামনে রেখে দেয় এবং একটি কুকুর এসে সেই খাবারটিকে খেতে থাকে এবং সঙ্গে সঙ্গে সেখানে পড়ে কুকুরটি মারা যায়। ছি কনকমালা, ছি! আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে বিশ্বাস করে আমার মহলে নিয়ে আসি, আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? তুমি নিশ্চয়ই অন্য কোনো রাজ্যের রাজার গুপ্তচর হবে। আমার রাজ্যকে ধ্বংস করার জন্য তুমি আমাকে ছলনা করে ফাঁসিয়ে রাজমহলে এসেছো। আমাকে বিশ্বাস করুন রাজকুমার, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার খাবারে বিষ মিশাইনি। আমি তো এটাও জানি না যে এই খাবারে বিষ ছিল, আর যদি বিষ থেকেও থাকে তাহলে হয়তো সেটা আমার জন্য ছিল, আপনার জন্য না। আমাকে বিশ্বাস করেন রাজকুমার, আমি এই খাবারে বিষ মিশাইনি। আমি আর কি বিশ্বাস করব তোমার কথায়? যা দেখার তো আমি নিজের চোখেই দেখে নিলাম, আর কি বিশ্বাস করব? আর প্রিয়া তো বলছে যে সে নিজের চোখে দেখেছেন তোমাকে খাবারে বিষ মেশাতে, তাহলে এর থেকে আর কি বড় প্রমাণ হতে পারে? আমি এক্ষুনি যাচ্ছি বাবার কাছে। রাজকুমার তাড়াতাড়ি করে তার বাবার কাছে চলে যায়। এবং তেনাকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে মহারাজ বলেন, কি? ওই মেয়ের এত বড় সাহস যে সে তোমার খাবারে বিষ মেশায়? আর আমরা তাকে আমাদের পুত্রবধূ করতে চেয়েছিলাম। ওই মেয়ে হতে পারে অন্য কোনো রাজ্যের গুপ্তচর। ওকে না মেরে আমাদের কারাগারে বন্দী করা উচিত, যাতে আমরা এর পিছনে রহস্য পুরোটা জানতে পারি। তুমি ওকে তাড়াতাড়ি বন্দী করা। ঠিক বলেছ যুবরাজ,
ওকে আমি কারাগারে বন্দি করছি। এই, কে আছিস? কনকমালাকে তাড়াতাড়ি কারাগারে বন্দি কর। একটি রক্ষী কনকমালাকে নিয়ে কারাগারে যায় এবং একটি কক্ষে বন্দি করে দেয়। কনকমালা সেখানেই পড়ে জোরে জোরে কাঁদতে থাকে। আমি জানি যে আমার কপালে কোনো দিনও সুখ নেই। আমার জন্মই হয়েছে এইভাবে দুঃখের মধ্যে ধুকে ধুকে মরা। আসলে এই পৃথিবীতে যার মা নেই তার যেন পুরো দুনিয়াই অন্ধকার। আমি ছোট থেকে এতটুকু মায়ের ভালোবাসা পেলাম না, আর এখানে এসে আমি যেন নিজের পরিবার, নিজের মা বাবা সবাইকে পেলাম, আর এখন তাদেরকেও হারালাম। আমার কপালে কোনোদিনই তো সুখ ছিলই না, আর আমি কি বা আশা করব? আমি যতদিন বেঁচে আছি ততদিন এইভাবেই মরতে হবে। কনকমালা সেখানেই পড়ে পড়ে কাঁদতে থাকে এবং নিজের কপালকে দোষারোপ করতে থাকে। আর অন্যদিকে প্রিয়া নিজের জায়গা সবার মনে বানিয়ে নিতে থাকে। একদিন রাজকুমার একাই একাই জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার সামনে একটি পাখি চলে আসেন এবং রাজকুমারকে বলে, কি হয়েছে রাজকুমার, তুমি এই মতো অনমনা হয়ে কোথায় যাচ্ছ? তোমাকে তো দেখে মনে হচ্ছে যে তুমি অনেক সমস্যার মধ্যে আছো। হ্যাঁ, আমি খুব একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমি যাকে এত বিশ্বাস করলাম, এমনকি তাকে আমার স্ত্রী বানানোর সিদ্ধান্ত করলাম, আর সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তুমি চিন্তা করো না রাজকুমার, আমরা আসলে যেটা চোখে দেখি কখনো কখনো সেটা সত্যি নাও হতে পারে। তাকে নিয়ে এতটা হতাশ হবার কোনো দরকার নেই। যে কোনো কিছুর পিছনে কোনো একটি বিশেষ কারণ লুকিয়ে থাকে। কোনো কিছুই এমনি এমনি হয় না, সব কিছুর পিছনে বিশেষ কারণ লুকিয়ে থাকে। আমাদের শুধু সেটা খুঁজে বের করতে হয়। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কথাগুলো আমার ঠিক মতন মাথায় ঢুকছে না। একটু ভালো করে বুঝিয়ে বলো তো, কি বলতে চাও? আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। তুমি সময় হলে সবকিছু এমনিতেই জানতে পারবে। পাখিদের কথা রাজকুমার যেন ঠিক মতো কিছু বুঝতে পেল না। সব কথার যেন তার মাথার উপর দিয়ে উড়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আসছি। আমার কিছু ভালো লাগছে না। রাজকুমার পাখিটিকে এই কথা বলে সামনের দিকে এগিয়ে যায় এবং অন্যদিকে রানীমা এবং মহারাজ, জানি না ছেলেটা আমার সেই সকালে কোথায় গিয়েছে। সকালে কিছু খাইনি, না খেয়ে দিয়ে কেমন মনমরা হয়ে বেড়াচ্ছে। সেটাই তো রানী। আসলে রাজকুমার খুব ভালোবাসত কনকমালাকে, কিন্তু কুমার কখনো ভাবেও নেই যে কনকমালা তার সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে। এটা নিয়ে খুব মনে আঘাত পেয়েছে ছেলেটা। ঠিক বলেছেন মহারাজ, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে আমাদের হয়তো কোথাও কোনো একটা ভুল হচ্ছে। কেন জানি না আমার মনটা কিছু সাই দিচ্ছে না। কেন রানী, তোমার এই মতো মনে হওয়ার কারণ কি? আমি কিছু বুঝলাম না। মহারাজ, আমি যে কয়দিন ওই মেয়েটির সঙ্গে থেকেছি বা মিশেছি, তাতে মনে হয় না যে ওই মেয়েটি এমন কোনো জঘন্য কাজের সঙ্গে জড়িত থাকবে। মানে, আমি বলতে চাচ্ছি যে আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? এখানে আবার ভুল হওয়ার কি আছে? আমাদের মন্ত্রীর মেয়ে নিজের চোখেই ওই মেয়েটিকে রাজকুমারের খাবারে বিষ মেশাতে দেখেছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আসলে ওই মেয়েটার প্রতি আমার একটা আলাদাই মায়া জন্মেছে। আর আমাদের তো কোনো মেয়ে সন্তান নেই, তাই আমারও ওই মেয়েটির উপর সত্যি খুব মায়া হচ্ছে। আর অন্যদিকে রাজকুমার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। আমার খুব খিদে পেয়েছে, আর আমি চলতে পারছি না, আর এক পাও এগোতে পারছি না। রাজকুমার খুবই ক্লান্ত হয়ে সেখানে বসে থাকে এবং বাঁদরের দল রাজকুমারের সামনে অনেকগুলি ফল ফেলতে শুরু করে। রাজকুমার ওই ফলগুলিকে দেখে খুব খুশি হয় এবং তাড়াতাড়ি করে তুলে নিয়ে খেতে থাকে এবং মনে মনে খুব খুশি হয়। শান্তি, মনে হচ্ছে যেন কত যুগ ধরে হারানো শক্তি আবার ফিরে পেলাম। আমার তো মনে হয় না যে ওই সরল মেয়েটি এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত আছে।
তাকে তো দেখে অনেক সরল এবং সাদাসিধে মনে হয়, কিন্তু এটা বুঝতে পারলাম না যে আসলে রাজকুমারের খাবারে বিষকে মিশানো। কিন্তু তুই যখন বলেছিস যে ওই মেয়েটিকে খাবারে বিষ মিশাতে তুই দেখেছিস, আমার তো মনে হচ্ছে যে এইসবের পিছনে তোরই হাত আছে। তুমি একদম ঠিক ধরেছ বাবা। আসলে আমি রাজকুমারের খাবারে বিষ মিশাইনি, আমি বিষ মিশিয়েছিলাম ওই কনক মেলার খাবারে। কিন্তু আমি এটা জানতাম না যে কনকমালা নিজের খাবার রাজকুমারকে গিয়ে দেবে, তাই আমি ওর খাবারই বিষ মিশিয়েছিলাম যেন সে খেয়ে মারা যায় এবং আমার পথের কাঁটা পুরোপুরি সাফ হয়ে যায়। কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। যাই হোক না কেন, ওই মেয়েটি তো আমার পথ থেকে সরে গিয়েছে। একদম ঠিক বলেছিস, কিন্তু একটুর জন্য ওই মেয়েটি বেঁচে গেল, এটাই আফসোস। একবার যদি আমাদের পথের কাঁটা সরে যেত তাহলে আর কোনো সমস্যা থাকতো না। কিন্তু এখন যা হয়ে গেছে সেটা তো আর হতে পারবে না। এখন তোমার পুরো চেষ্টা করতে হবে রাজকুমারের মনে তোমার জায়গা নেওয়ার। তুমি রাজকুমার, রানীমা এবং মহারাজের মনে নিজের জায়গা করে নাও, যাতে ওরা তোমার সঙ্গে রাজকুমারের বিয়েতে বিমত করতে পারে না। তুমি এসব কিছু চিন্তা করো না বাবা, এই রাজ্য আমাদেরই হবে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তাতে আমাকে যাই করতে হোক না কেন আমি সব করব, কিন্তু এই রাজ্য আমি কাউকে পেতে দেব না। এই রাজ্যের রানী আমি হব। যখন মহামন্ত্রী এবং তার মেয়ে এই সব কথা বলছিলেন, ঠিক তখন বাইরে দাঁড়িয়ে মহারানীর দাসী সীতা এইসব কথা শুনে নেয়। তার মানে আমাদের নতুন মহারানী নির্দোষ, আসলে দোষী এই মন্ত্রী এবং তার মেয়ে। আমাকে আর এক মুহূর্ত অপেক্ষা করলে চলবে না, এই কথাটি তাড়াতাড়ি গিয়ে মহারাজ এবং রানীমাকে বলতে হবে। সীতা তাড়াতাড়ি করে থেকে চলে গিয়ে মহারাজের কাছে গিয়ে পৌঁছে এবং তাকে সব ঘটনা খুলে বলতে থাকেন। কি হয়েছে দাসী, বল, কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে? মহারাজ, আসল দোষী কনকমালা নয়, কনকমালা সম্পূর্ণ নির্দোষ মহারাজ। আসল দোষী হলো আপনার মন্ত্রী এবং মন্ত্রীর মেয়ে। আপনার মন্ত্রী আপনাকে সরিয়ে নিজে রাজা হবার পরিকল্পনা করছেন এবং মন্ত্রীর মেয়ে আপনার ছেলেকে বিবাহ করে রানী হওয়ার পরিকল্পনা করছেন। তাই রাজকুমার যখন কনকমালাকে বিবাহ করতে চান, তখন মন্ত্রীর মেয়ে সেটাকে মেনে নিতে না পেরে কনকমালার খাবারে বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত কনকমালা ওই খাবারটি নিয়ে রাজকুমারের কাছে যান, আর রাজকুমার যাতে ওই খাবারটি না খায় তাই মন্ত্রীর মেয়ে মিথ্যা বলে কনকমালাকে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি এর একটা বিহিত করুন মহারাজ, না হলে আপনার রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে। কি, মন্ত্রীর এত বড় সাহস যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে? আমি তাকে শুলে চড়াবো। এই কে আছিস? তাড়াতাড়ি মন্ত্রী এবং মন্ত্রীর মেয়েকে রাজসভায় হাজির করো। মন্ত্রী এবং মন্ত্রীর মেয়েকে রাজমহলে হাজির করা হলো এবং পাশে রানীমা বসে আছে এবং তার সামনে রানীমার দাসী সীতা দাঁড়িয়ে আছে। মহারাজ, আমাদের সবাইকে হঠাৎ করে এইভাবে রাজমহলে হাজির করার কারণ কি মহারাজ? আমি তো কিছুই বুঝলাম না। কিছুই বুঝছো না, তাই না? আমার সোনার মতো রাজ্যটিকে ধ্বংস করার ভালোই পরিকল্পনা বানিয়েছে, আর এখন বলছো যে কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, তোকে এখনই বুঝাচ্ছি। কি প্রিয়া, রাজকুমারের খাবারে সত্যি করে বলতো কে বিষ মিশিয়েছে? মহারাজের মুখে এই কথা শুনে প্রিয়ার মুখ পুরোই আকাশী হয়ে যায় এবং সে আমতা আমতা করে বলে, কে কে আবার বিষ মেশাবেন? ওই কনকমালাই তো মিশিয়েছে, আর এখন সে ওই অপরাধে কারাগারেও বন্দী আছে। একদম চুপ কর, মিথ্যাবাদী মেয়ে। তুই আমার রাজকুমারকে বিবাহ করার লোভে এত বড় ষড়যন্ত্র করেছিস। আরে তোর মধ্যে তোর এই রাজ্যের রানী হওয়ার কোনো গুণই নেই, যা ওই মেয়েটির মধ্যে আছে। তুই নিজের স্বার্থের জন্য আর একজনের প্রাণ নিতে এতটুকু দ্বিধাবোধ করিস না? বদমাস মেয়ে কোথাকার! আর মন্ত্রী, তুমি এই রাজ্য পাবার জন্য এত নিচে নামতে পারলে? তোমাকে তো আমার মন্ত্রী বলতেও ঘৃণা লাগছে। আমার মন চাচ্ছে যে তোমাদের দুজনকে এখনই গর্দান কেটে নদীতে গিয়ে ভাসিয়ে দেই। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ,
আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি জীবনে আর কোনো দিন এই মতো ভুল কাজ করব না। আমাদের মাফ করে দিন মহারাজ, আমাদের মাফ করে দেন। আমি তোমাদের কোনো দিনও মাফ করতে পারবো না। যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার আমার কাছে কোনো মাফ নেই, তার শাস্তি শুধুই মৃত্যু। কিন্তু আমি তোমাদের দুজনকে এত সহজে মারবো না, তোমাদের তিলে তিলে ধুকে ধুকে মারবো। এই কে আছিস, নিয়ে যা এদের দুজনকে আমার চোখের সামনে থেকে, আর নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দে, এবং কনকমালাকে কারাগার থেকে বাইরে বের করে নিয়ে আয়। একটি রক্ষী মন্ত্রী এবং মন্ত্রীর মেয়েকে কারাগারে নিয়ে যায় এবং তাদেরকে একটি কারাগারে বন্দি করে দেয় এবং কনকমালাকে বাইরে নিয়ে আসে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে মা। তুমি যদি পারো তাহলে আমাদেরকে মাফ করে দিও। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার মন্ত্রী আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। না মহারাজ, আপনি এভাবে বলবেন না। সত্যি এ রাজ্যের মানুষ আপনার মতো অনেক ধন্য যে তারা আপনার মতো একজন রাজা পেয়েছে। হয়েছে হয়েছে, এখন চলো কিছুটি খেয়ে নাও। এখন থেকে না খেয়ে আছো, দেখো তো দুদিনের মধ্যেই তোমার শরীরের অবস্থা কি হয়ে গেছে। মহারানী কনকমালাকে নিয়ে কক্ষের ভিতরে চলে যায়। এবং এইদিকে জঙ্গলের মধ্যে রাজকুমার ওই গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। একটুখানি দূর থেকে একটি দুষ্টু ঋষি রাজকুমারকে দেখতে পায়। এই কি রাজকুমার এই জঙ্গলে? যাক, ভালোই হয়েছে। হন, আমি এই রাজকুমারকে বন্দি করে রাখব এবং পূর্ণিমার রাতে এই রাজকুমারকে বলি দিয়ে আমি অসীম শক্তিশালী হয়ে যাব। তুমি কি বাবা, আর এখানে কি করছো? আমি হলাম এই পাশের রাজ্যের রাজকুমার, আর আমি অনেক দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি। আমি বুঝতেই পারছি না যে এখন আমার কি করা উচিত। তুমি কোনো চিন্তা করো না রাজকুমার, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। তোমার কোনো চিন্তা নেই। সত্যিই সাধু বাবা, আপনি আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন? কেন পারবো না বেটা? আমি একজন শক্তিশালী ঋষি, আমি সব জানি আর সব কিছুই করতে পারি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে চলো, একটু বিশ্রাম নাও, তারপর আমি তোমাকে বলছি কি করতে হবে। এরপর রাজকুমার ওই ঋষির পিছন পিছন তার বাড়ির দিকে হাঁটতে থাকে। এখন কি হবে রাজকুমারের সঙ্গে? সে কি কনকমালাকে আবার ফিরে পাবে, নাকি এইভাবেই এই জঙ্গলে শুয়ে নিজের প্রাণ হারাবে? এটা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।